আমাদের এই জীবনের পথে চলতে চলতে আমরা অনেক মানুষের সংস্পর্শে আসি। সৃষ্টি হয় টুকরো টুকরো মুহূর্ত, আলগা স্মৃতি। তারপর কখন যেন অজান্তেই সেই সুতো ছিঁড়ে যায়, আবছা হয়ে যায় মানুষগুলোর মুখ। কিন্তু কতটা আবছা হয়ে যায়, মানে ধরুন যদি খুব মন দিয়ে মনে করার চেষ্টা করেন, মনে পড়বে আপনার প্রথম প্রেমিকার মুখ, তার গালের টোল, ঠোঁটের কোণের গজ দাঁত কিংবা চিবুকের ছোট্ট তিল, নাকি একেবারেই বিস্মৃতির অতলে তলিয়ে গেছে সেই মুখ? ভাবছেন তো গল্প শোনাতে বসে এইসব অবান্তর প্রশ্ন কেন? জানতে চাইলে শুনতে থাকুন আজকের গল্প। বৈশালী দাশগুপ্ত নন্দীর কলমে বাসাংশী জীর্ণানী। তবে গল্প শুরু করার আগে যদি ভিডিওর নিচের ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টুক করে ক্লিক করে দেন, তাহলে আমরাও আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে আসার উৎসাহ পাই। প্লিজ এই অনুরোধটা ফেলবেন না। তাহলে শুরু হচ্ছে বাসাংশী জীর্ণানী। গত সপ্তাহ দুয়েক ধরে রাতে ঘুম আসে না ভাস্করের। নিঝুম রাতগুলো অনিদ্রার রোগীদের কাছে এমনিতেই দুর্বিষহ। তার উপর যদি হয় শীতের সুদীর্ঘ রাত্রি, তাহলে তো আর কথাই নেই। তবে অনিদ্রার রোগী না হলেও বোধ করি আজ রাতে ঘুম আসত না ভাস্করের। কত বছর পর কাল ছোটকার বাড়ি। আজ রাত্রের 5 নম্বর সিগারেটটা ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো ভাস্কর। ছোটবেলার কত স্মৃতি ছোটকার ওই প্রাসাদোপম বাড়িটাকে ঘিরে। বাবাদের 7 ভাইদের মধ্যে ছোটকাই পেশাগত এবং আর্থিক দিক থেকে সব থেকে সফল। ছোটকা বাবার সৎ ভাই। ঠাকুমা মারা যাওয়ার পর বয়সকালে আবার বিয়ে করেছিলেন দাদু। ছোটকা সেই বিবাহের সন্তান। তার জন্য আড়ালে আবডালে কিছু ঈর্ষাকাতর মন্তব্য যে কানে আসেনি তা নয়, কিন্তু সামনে ছোটকাকে কিছু বলার ক্ষমতা ছিল না কারোর। সেটা এই কারণে নয় যে বিত্তশালী বলে ছোটকার অহংকার ছিল বা খুব রাশভারী মানুষ ছিলেন তিনি, যদিও ইচ্ছা করলে তেমনটা হতেই পারতেন। তবুও ছোটকাকে তুইয়ে চলা ছাড়া উপায় ছিল না কারোর, কারণ সবার সব দরকারে সব রকমের সাহায্য নিয়ে হাজির ছোটকা। আসলে ছোটকার স্বভাবটা যা হতে পারত তার ঠিক উল্টো। এত সম্পত্তির মালিক অথচ এতটাই সাধাসিধে যে দেখে বোঝার উপায় নেই। বাড়ি বাচ্চাদের সব আবদার মেটানোর একটাই জায়গা, ছোটকা। সেই ছোটকা বড় অসুস্থ। সব থেকে বড় কথা, নিজের কেউ নেই ছোটকার পাশে। কাকিমা বহু আগেই মারা গিয়েছেন, আর যার থাকার কথা ছিল সেও তো। আর কেই বা থাকবে? ভাস্করের বাবা জ্যাঠারা কেউই আর এই পৃথিবীতে নেই। তাদের ছেলেমেয়েরা সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, যা হয় আর কি। কাজেই মাঝে মাঝে ফোনে বার্তালাপের মধ্যেই টিকে আছে সম্পর্কের সুতোটুকু। এখানেও গেরো। ছোটকার বাড়িতে আবার আদ্যিকালের ল্যান্ডফোন। মোবাইল ফোনের টেকনোলজি নাকি ছোটকার বোধগম্য হয় না। তার উপরে ল্যান্ডফোনটাও দুদিন পরপরই গতাশু হয়। ফলে ছোটকার সঙ্গে দূরত্ব বাড়তে বাড়তে প্রায় নেই এর পর্যায়ে এসে পড়েছে। ভাস্কর অনেক বছর হলেও পশ্চিমবঙ্গের বাইরের অধিবাসী। বাবা মায়ের টান মুছে যাওয়ার পর থেকে আর আশাও হয় না কলকাতায়। বাবা মায়ের তাড়না না থাকলে যা হয়। 32 বছর বয়স হলেও বিয়ের তোড়জোড়টা আর করা হয়ে ওঠেনি। যদিও গার্লফ্রেন্ডের অভাব কোশমিনকালেও হয়নি তার, কিন্তু বিয়ে করে সংসার করা হয়ে ওঠেনি কারোর সাথেই। গার্লফ্রেন্ডের কথা মনে পড়লেই শর্মির মুখটা ভেসে উঠল চোখের উপর। গার্লফ্রেন্ড? শর্মিকে কি তার গার্লফ্রেন্ড বলা যায়? মানে প্রেম করতে যা বোঝায় তার তো কিছুই শর্মির সঙ্গে করেনি সে। না বেড়াতে যাওয়া, না মিষ্টি মিষ্টি কথা, না গিফট দেওয়া নেওয়া। তবু শর্মিকে আজ অবধি ভুলতে পারেনি সে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঢুকে পড়ে ভাস্কর। রাত প্রায় 3:15 বাজে। এখনো ঘুমানোর চেষ্টা না করলে কাল উঠতে দেরি হয়ে যাবে। যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। একটা হালকা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবার চেষ্টা করল ভাস্কর।
যা ভাবা গিয়েছিল ঠিক তাই হলো। ঘুম ভাঙল প্রায় বেলা 9টায়। তারপর ব্রেকফাস্ট সেরে স্নান করে রেডি হয়ে বেরোতে বেরোতে আরও 1 ঘন্টা। ছোটকার বাড়ি গাংপুর, কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার রাস্তা। নিজেই ড্রাইভ করে যাবে ভাস্কর। ঘন্টা দুয়েকের বেশি সময় লাগার কথা নয়। গাড়ি হাইওয়েতে পড়তেই মনটা ফুরফুরে হয়ে উঠল ভাস্করের। আর কিছুক্ষণ, তারপরেই ছোটবেলার সব স্মৃতি আবার বাস্তব হয়ে ধরা দেবে। ছোটকার বাড়িটা চিনতে যদিও সামান্য বেগ পেতে হলো। বেশ কয়েকজনকে জিজ্ঞেস করার পর অবশেষে গাড়ি থেকে নেমে যখন বাড়িটার সামনে দাঁড়ালো ভাস্কর, চোখ নিজে থেকেই ভিজে এলো। ছোটবেলায় যখনই এই বাড়িতে এসেছে, এক পাল আত্মীয় স্বজন, ভাই বোনে ভর্তি কোলাহল মুখর একটা পরিবেশই দেখেছে। কারণ কোনো না কোনো পারিবারিক অনুষ্ঠানেই সবাই এক জায়গার হওয়ার ঘাঁটিই ছিল এটা। 7-5 ভাবতে ভাবতে বাড়ির সামনের কাঠের দরজার সামনে এসে দাঁড়ালো ভাস্কর। দাঁড়াতেই ভেতর থেকে একটা খানদানি বিদেশি জাত কুকুরের ডাক। লুসি। লুসির গলার আওয়াজ এতদিন পরেও চিনতে পারল সে। কাকিমা মারা যাওয়ার পর লুসিকে নিয়ে আসেন ছোটকা, কিন্তু সে তো বহু বছরের কথা। এখনো বেঁচে আছে লুসি, সেও সম্ভব। অন্তত বছর 20 আগের কথা। কুকুর কি এতদিন বাঁচে? সে যতই আরামে থাকুক না কেন। বিস্ময়ে হতবাক হয়ে দরজায় কড়া নাড়ল সে। কয়েক মিনিটের মধ্যে খুলে গেল দরজা। সামনে একটি মেয়ে দাঁড়িয়ে। ভাস্কর ঠিক চিনতে পারল না তাকে। একটু হতবম্ব হয়ে কি বলবে তাই ভাবছিল। ঠিক তখনই তার দিকে তাকিয়ে একগাল হাসল মেয়েটি। মিলুদা, এসে গেছো? এসো এসো, ভেতরে এসো। বাবা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছেন। ভেতরে লুসির গলার আওয়াজ তখন আরো জোরালো হয়ে কানে বাজছে। মেয়েটি সেখান থেকেই গলা তুলে ধমক দিল, লুসি, চুপ কর, একদম চুপ। চেনা লোককে দেখে চিৎকার করিস না। লুসি সম্ভবত ছাদে ওঠার সিঁড়ির ল্যান্ডিংয়ে বাঁধা আছে, যেখানে বড় বড় থাকতো। মেয়েটি ধমক খেয়ে চুপ করল বটে, তবে একটা চাপা গড়গড় আওয়াজ কানে আসছিল। কিন্তু মেয়েটিকে ভাস্করকে মিলুদা বলে সম্বোধন করলো, আবার ছোটকাকেও বাবা বলে ডাকছে। ভাস্করের এই ডাকনাম তার কাছের আত্মীয়রা ছাড়া তো আর কেউ জানে না। যদিও সেটা ছোটকার কাছ থেকে জেনে থাকতে পারে, কিন্তু ছোটকাকে বাবা তো একজনই ডাকতো। আর সে তো মাথার মধ্যে গোলক ধাঁধা নিয়েই মেয়েটির পিছু পিছু দোতলার একটা ঘরে প্রবেশ করলো ভাস্কর। বেশ বড় ঘর। ভাস্করের বেশ মনে আছে, আগে এই ঘরে এত আসবাবপত্র ছিল না। সবাই মিলে যখন আসা হতো, এই ঘরের মেঝেতে ঢালা ও বিছানা পেতে শুয়ে সারা রাত হাসি ঠাট্টা গল্প করে কেটে যেত তাদের। এখন অবশ্য এই ঘরের মাঝখানে একটা বড় খাট। খাটের ছত্রি থেকে মশারি টাঙানো দিনের বেলাতেও। ঘরের সব জানলা বন্ধ, তাই একটা আলো আঁধারি ছেয়ে আছে সারা ঘর জুড়ে। তার মধ্যেই বোঝা যাচ্ছে খাটের ওপরে শুয়ে আছেন ছোটকা। মশারি ও অন্ধকার ছোটকার শরীরটাকে প্রায় অদৃশ্য করে রেখেছে ঠিকই, তবে এখানে আর কারোর থাকার সম্ভাবনা নেই বলেই ভাস্কর অনুমান করে নিল ওটা ছোটকা ছাড়া আর কেউ না। ঘরের মধ্যে ওষুধ এবং রোগীর মলমূত্র মেশানো একটা মোটকা গন্ধ। তার সঙ্গে যুক্ত হয়েছে সেই গন্ধ মারবার চেষ্টায় ফিনাইলের উগ্র ঝাঁঝালো গন্ধ। মেয়েটি একটি চেয়ার টেনে ভাস্করকে ইশারায় বসতে বলল। খাটে শোয়া অবয়বটা অত্যন্ত শীর্ণ, যেন বিছানার সঙ্গে লেগে গিয়েছেন ছোটকা। গায়ে চাপা দেওয়া কম্বলটার আড়ালে তার অস্তিত্বটাই যেন ঢাকা পড়ে গিয়েছে। খুব কষ্ট হচ্ছিল ভাস্করের। সে চেয়ারে না বসে এগিয়ে গেল খাটের কাছে। মশারির কাছে মুখ এনে ছোটকাকে দেখার চেষ্টা করল। ঘরটা এত অন্ধকার করে রাখার কি কারণ কে জানে। বরং রোগীর ঘরে তো একটু আলো হাওয়া ঢুকতে দেওয়াই উচিত। মনে হলো ছোটকা ঘুমাচ্ছেন। মাথার সাদা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে বালিশে। একটু আগেই ঘুমিয়েছেন, সারা রাত তো ঘুমোতে পারেন না, তাই দিনের বেলা একটু ঘুমিয়ে নেন আর কি।
মেয়েটার কথায় অবাক হলো না ভাস্কর। অনিদ্রার রোগটা তাহলে তাদের বংশগত। ছোটকা তাহলে ঘুমিয়ে নিন না বরং, ওকে এখন বিরক্ত করা মনে হয় ঠিক হবে না। আপনি বরং আমাকে আমার ঘরটা দেখিয়ে দিন, আসলে এতটা জার্নি তো একটু ফ্রেশ হওয়াটা দরকার। এবার ভাস্করের সামনে এগিয়ে এলো মেয়েটি। মুখে স্পষ্টই ফুটে উঠেছে অনুযোগের ছাপ। মিলুদা, তুমি আমাকে চিনতে পারোনি? সত্যি চিনতে পারোনি মিলুদা? মেয়েটির কথা বলার কায়দাটা বড্ড চেনা, বড্ড চেনা। ওর ওই বড় বড় চোখ দুটো, ওর চোখ দুটো ভাস্করকে একজনের কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু তা কি করে হতে পারে? মনের সব দ্বিধা সত্ত্বেও মুখ ফসকে নামটা বেরিয়েই গেল। শর্মি? এতক্ষণে চিনেছ তাহলে? আমাকে ভুলে গেলে কি করে মিলুদা? আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি। এমনকি বাবার অসুখের কথা জানানোর জন্যও তোমার কথাই আমার সবার আগে মনে পড়েছিল। আর তুমি? বিহ্বল দৃষ্টিতে তাকিয়েছিল ভাস্কর। যে শর্মিকে সে চিনত তার সঙ্গে এর চেহারার বিন্দুমাত্র মিল নেই। সময় কি একটা মানুষকে এতটা পাল্টে দিতে পারে? তার কম বয়সের সঙ্গে সামান্যতম সাদৃশ্য থাকবে না? সে রোগা হতে পারে, মোটা হতে পারে, চুল পাতলা হতে পারে, গ্ল্যামারাস হতে পারে, কিন্তু তার বেসিক ফিচার্স কি করে বদলে যেতে পারে? আর তা এতটাই যে তাকে দেখে কিছুতেই চেনা যাবে না আগের মানুষটা বলে? না, একটু ভুল হলো। মিল আছে, মিল আছে চোখের চাহনিতে, কথা বলার কায়দায়, গলার স্বরে আর হাব ভাবে। যেন অন্য একটা শরীরে কেউ ভরে দিয়েছে সেই আগের শর্মিকে। আরও একটা খটকা আছে। ভাস্কর যখন চাকরি সূত্রে সবে চেন্নাই, মা তখনও বেঁচে, তিনিই খবর দিয়েছিলেন ছোটকার কুড়ানো মেয়ে শর্মি হঠাৎই নিরুদ্দেশ হয়ে গেছে। তারপর থেকে তার ফিরে আসার কোনো খবর তো পায়নি ভাস্কর। শর্মিকে আক্ষরিক অর্থেই কুড়িয়ে পেয়েছিলেন ছোটকা। স্টেশনে চা খেতে গিয়ে প্ল্যাটফর্মে বসে কাঁদতে দেখেছিলেন বছর দুয়েকের শর্মিকে। তখনও কাকিমা বেঁচে। অনেক খোঁজ খবর, থানা পুলিশ করেও শর্মির বাবা মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই থেকে সে থেকে যায় এখানেই। নিঃসন্তান কাকিমাও ওকে পেয়ে সন্তান না থাকার দুঃখ ভুলেছিলেন। আইনত তাকে তারা দত্তক নিয়েছিলেন কিনা সেটা জানে না ভাস্কর। তবে উপর মহলে বেশ কিছু যোগাযোগ থাকায় শর্মিকে নিজেদের কাছে রেখে দিতে সমর্থ হয়েছিলেন ছোটকারা। কথা বলতে বলতে ছোটকার ঘর ছেড়ে বেরিয়ে এসে তার পাশের ঘরের দরজাটা খুলে দিয়েছিল শর্মি। আমি তোমাকে মোটেও ভুলিনি শর্মি, কিন্তু তুমি এতটা পাল্টে গেছো যে চিনতেই পারিনি জানো। শর্মি ঘরের জানালা খুলতে খুলতে ঘাড় ঘুরিয়ে তাকায় ভাস্করের দিকে। ওর চোখে মুখে ব্যঙ্গের হাসি। কতদিন হলো বলো তো মিলুদা? মানুষ তো পাল্টায়, মানুষই পাল্টায়। হ্যাঁ, তা তো ঠিকই। একটা প্রশ্ন করবো শর্মি, কিছু মনে করবে? আচ্ছা, তোমার কোন কথায় আমি কবে কিছু মনে করেছি বলো? তবে এই প্রশ্নটা বোধহয় আমি জানি, তবু তুমি বলো। ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল ভাস্কর। শর্মি এক দৃষ্টে ওর মুখের দিকে তাকিয়ে আছে দেখে একটু অস্বস্তি হলো তার। তবুও বলল, শুনেছিলাম তুমি কোথাও চলে গেছো। সেটা যে মিথ্যে খবর নয় সেটা জানতাম। কবে ফিরলে আর কোথায় গিয়েছিলে এতদিন? একটা দীর্ঘশ্বাস ফেলল শর্মি, তারপর একটু চুপ করে থেকে বলল, নিজেকে খুঁজতে গিয়েছিলাম। কি আর করব বলো? দিন গেল, মা গেল, একে একে বাড়িতে লোকজনের ভিড় কমে এলো। মা যাওয়ার পর পাগলের মতো হয়ে গিয়েছিলাম। বাবা লুসিকে এনে দিল আমার কাছে, ওকে নিয়েই ভুলে থাকতাম। এই সবই তো তুমি জানো। তারপর তুমিও একদিন দূরে চলে গেলে, খোঁজটুকুও রাখোনি আমাদের। না না, আমি বুঝি এটা স্বাভাবিক। সেভাবে দেখতে গেলে আমরা তোমাদের কেউই না। আমি তো আরো দূরের মানুষ। তবু ছোটবেলায়
তোমার সঙ্গে আমার সম্পর্কটা একটু বেশি কাছের ছিল। জেঠিমা আমাকে তোমাকে যতই ভাই বোন বলে বোঝানোর চেষ্টা করুক, সেটা যে আমরা নই তা আমাদের চেয়ে ভালো আর কেউ জানতো না। তবু বাবাকে বাবা ডাকার সূত্রে ভাইফোঁটা অবধি দিতে হয়েছে তোমাকে। হ্যাঁ শর্মি, এখনো মনে আছে সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমাদের সম্পর্কে কখনো কলঙ্ক লাগাতেই দেব না, কখনো একে অন্যকে স্পর্শের মাত্রা ছাড়াইনি আমরা। এই তো সব মনে আছে তোমার। এখন যাও তো, হাত পা ধুয়ে বাইরের জামা পাল্টে নিচে এসো, আমি তোমার জন্য খাবার গরম করছি। পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে যায় শর্মি। আধ ঘন্টা পর একতলায় খাওয়ার টেবিলে আবার দেখা হয় তাদের। শর্মি টেবিলে ভাস্করের খাবার সাজিয়ে রেখেছে। ভাস্করকে দেখে সে বলল, মিলুদা তুমি খেতে বসো, আমি বাবাকে খাইয়ে আসি। ভাস্করের খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই খালি থালা বাটি নিয়ে নিচে নেমে এলো শর্মি। ভাস্কর জিজ্ঞেস করল, তুমি খাবে না? শর্মি একটু হেসে বলল, আমার আরও একজনকে খাওয়াতে হবে মিলুদা, তুমি ভুলে গেছো? ভাস্কর অবাক হতে হতেও হলো না, তারও মনে পড়ে গেছে লুসির কথা। সেই বাড়িতে ঢোকার সময়ের পর থেকেই লুসিকে আর ডাকতে শোনেনি সে। ঘুমাচ্ছে নাকি কুকুরটা? শর্মি একটা বাটিতে কিছু খাবার নিয়ে আবার ওপরের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করতেই ভাস্কর লাফ দিয়ে তার পিছু নিল। চলো তাহলে আমিও যাই, লুসিকে তো অনেক দিন হলো দেখিনি। শর্মি একটু থমকে দাঁড়িয়ে ভাস্করের দিকে তাকালো, তারপর ইতস্তত করে বলল, আসবে? আচ্ছা এসো। শর্মিকে অনুসরণ করে দোতলা পার হয়ে তিনতলার ছাদের দিকে পা বাড়ালো সে। ছাদের দুটো সিঁড়ির মাঝখানে ল্যান্ডিংয়ে দুই থাবার মধ্যে মুখ গুঁজে শুয়ে আছে লুসি। ছাদের দরজাটা বন্ধ থাকায় সিঁড়ির ল্যান্ডিংটা বেশ অন্ধকার। শর্মি লুসির সামনে খাবারের বাটিটা রেখে লুসির গায়ে হাত বোলাতেই মাথা তুলল লুসি। আর তখনই বিস্ময়ের ধাক্কায় প্রায় বাকরহিত হয়ে পড়ল ভাস্কর। একটা লাল রঙের নেরি কুকুর, অন্ধকারে চকচক করছে কুকুরটার চোখ, কিন্তু লুসি তো নেরি নয়। লুসি একটা বিশাল মাপের ডোবেরম্যান। কুচকুচে কালো তেল চকচকে চেহারা ছিল লুসির। তাহলে কি এই লুসি সে নয়? সেটাই অবশ্য স্বাভাবিক, কারণ এত বছর তো বাঁচে না কুকুর, সে কথা তার আগেই মনে হয়েছিল। তাহলে শর্মি তখন কেন লুসিকে বলল যে চেনা লোক দেখেও চিৎকার করছিস? আর কুকুরটার ডাক শুনেও খানদানি কুকুরের ডাক বলেই মনে হয়েছিল। এসব কি ধাঁধা? শর্মির বদলে যাওয়া চেহারা এর আগে ভাস্করের মনে প্রশ্ন না তুললে লুসির রূপান্তরকে নেহাতি একই নামের পৃথক সারমেয় বলে ধরে নিতে সুবিধা হতো তার। কিন্তু একটা ঘনিয়ে ওঠা কুয়াশা এই মুহূর্তে ভাস্করের মনকে আচ্ছন্ন করে ফেলছে। শর্মির এগিয়ে দেওয়া বাটিতে মুখ ডুবিয়ে খেতে শুরু করেছে লুসি। ভাস্কর শর্মির দিকে চেয়ে হাসল, হয়তো পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করল। আমিও তাই ভাবছিলাম শর্মি, সেই আগের লুসি এতদিন কিভাবেই বা বেঁচে থাকবে। তা লুসি মারা যাওয়ার পর একে এনেছো নাকি? তা একই নাম রেখে একরকম ভালোই করেছো বলা যায়। আমাদের সেই ছোটবেলা লুসিকে কেউ ভুলতে পারবে না। শর্মি এক দৃষ্টে চেয়েছিল ভাস্করের মুখের দিকে, তারপর মৃদু কণ্ঠে বলে উঠল, আচ্ছা মিলুদা, তুমি যাকে ভালোবাসো তার মন চেনো না, তার স্পর্শ বোঝো না, শুধু দেহটুকুই কি সে? আর ভেতরের সত্তাটা, সেটার কি কোনো পরিচিতি নেই তোমার কাছে? আজ যদি তুমি অন্ধ হয়ে যাও, তাকে চোখে দেখতে না পাও, তাহলে কি তার কোনো অস্তিত্ব তোমার কাছে ধরা পড়বে না? শরীরে কি আছে বলো তো? শরীর তো নশ্বর, কিন্তু যে কোনো জীব, সে মানুষ হোক বা না মানুষ, তার আত্মা তো অবিনশ্বর। এভাবে কেন ভাবতে পারো না তুমি? ভাস্করের থতমত খাওয়া মুখের দিকে তাকিয়ে শর্মি ধরে ফেলল তার সংশয়। চিন্তায় পড়লে তো মিলুদা? আজ রাতে খাওয়ার পর বাবার ঘরে এসো,
তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বিকেলের দিকে আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছিল ভাস্কর। দুপুরের ঘটনাবহুল ঘাত প্রতিঘাত তখনও তাকে অন্যমনস্ক করে রেখেছে। ছোটকার বাড়ির পিছনে বেশ বড় বড় গাছের বাগান ছিল একসময়। বাচ্চাদের লুকোচুরি আর ছোঁয়াছুঁই খেলার জায়গা ছিল ওটা। আম, জাম, কাঁঠাল জাতীয় বড় বড় ফলের গাছের পাশাপাশি ছিল কৃষ্ণচূড়া আর অমলতাসের গাছ। বর্ষায় লাল হলুদ ফুলে পুরো বাগানের আকাশ আর জমি দুই ঢেকে যেত। কি সুন্দর যে দেখতে লাগতো। এখন আর ওটাকে বাগান বলা যায় না, ঝোপ আগাছায় জঙ্গল হয়ে উঠেছে। বড় গাছগুলো অবশ্য এখনো আছে, কিন্তু সেগুলোর ডালপালা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে নাম না জানা সরু মোটা পরজীবী লতার দল। সাবধানে গাছপালা ঝোপের মাঝখান দিয়ে হাঁটছিল ভাস্কর। শীতের মরশুমে ঝরে পড়া শুকনো পাতার স্তূপ, তার পায়ের তলায় দুমড়ে মুচড়ে শব্দ উঠছিল মচমচ করে। কোনো দুরাগত প্রাচীন গন্ধ তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল ছোটবেলায়। সন্ধ্যা নেমে আসছে। বাগানের ভেতরটাতেও একটা ধোঁয়াটে অন্ধকার পাক খেতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে ভাস্কর পৌঁছে গেল বাগানের একদম শেষে মালির ঘরের কাছে। একসময় এই বিরাট বাগানের দেখাশোনার জন্য সপরিবারে একজন মালি থাকতো এখানে। কাকিমা মারা যাওয়ার পর তাদের ছাড়িয়ে দিয়েছিল ছোটকা। তারপর থেকে এই ঘরটা খালি পড়ে থাকত। দিনে দিনে সেটা জীর্ণ হতে হতে প্রায় ভেঙে পড়ার দশা হয়েছিল। তখন থেকে এই ঘরটা বাড়ির বাচ্চাদের ভীতি প্রদর্শন বা খাওয়া বা ঘুম পাড়ানোর অজুহাত হয়ে দাঁড়িয়েছিল বড়দের কাছে। যদিও ভাস্কর আর শর্মির মতো যারা একটু বড় ছিল বয়সে, তাদের কাছে এই ঘরটা ছিল নিজেদের গোপন কর্মের ডেরা। ভাস্করের প্রথম সিগারেটে টান দেওয়া বা শর্মির সঙ্গে নিরিবিলিতে দুটো কথা বলার নিশ্চিন্ত আশ্রয় ছিল এই ঘরটাই। আজকে ঘরটা দেখে সেই সব পুরনো কথা মনে পড়ে গেল তার। ঘরটা এখন আরও জীর্ণ হয়েছে। ছাদের কার্নিশ সহ একটা অংশ বাইরের দিকে ধসে পড়েছে। লতানে গাছে ঘরটার প্রায় পুরোটাই আকীর্ণ হয়ে আছে। ভাস্কর জানে না কেন হঠাৎ ভেতরে যেতে ইচ্ছে করলো তার। ভাগ্য ভালো শীতকাল, নইলে পুরো বাগানটার যা দুর্দশা, তাতে বিষাক্ত সাপখোপ থাকাটা বিন্দুমাত্র আশ্চর্যের নয়। ঘরটার দরজা আগাছায় ঢাকা। তার সামনে দাঁড়িয়ে ভাস্কর ছকে নেওয়ার চেষ্টা করছিল ঠিক কোন জায়গায় পা ফেলে ভেতরে ঢুকলে ভাঙাচোরা কংক্রিটের টুকরো, শ্যাওলা ধরা পিচ্ছিল পথ আর বিচুটির কামড় থেকে সবথেকে বেশি এড়িয়ে ভেতরে ঢোকা যাবে। ঠিক এমন সময় তার কানে এলো একটা ক্ষীণ আর্তনাদ। একটা কুকুর কোথাও কাঁদছে। প্রচণ্ড কষ্টে গঙিয়ে গঙিয়ে সেই কান্নার মধ্যে লুকিয়ে আছে নিদারুণ অসহায়তা। ভাস্কর এদিক ওদিক তাকালো, বোঝার চেষ্টা করলো কোথা থেকে শব্দটা আসছে, কিন্তু বারবারই তার কেমন যেন মনে হতে লাগলো কুকুরটাকে মালির ঘরের ভেতরেই কোথাও বেঁধে রাখা হয়েছে। অমানসিক যন্ত্রণায় আর্তনাদ করছে সে। কপাল কুঁচকে উঠল ভাস্করের। এক পা করে সে এগিয়ে গেল ঘরের ভেতরের দিকে। কোথায় পা ফেলছে সে, কংক্রিটের স্তূপে নাকি শ্যাওলার রাশে, সেদিকে নজর নেই আর তার। ছাদ থেকে ঝুলে থাকা লতার পর্দার সন্তর্পণে এড়িয়ে ভেতরের দিকে ঢুকতেই একটা অন্ধকারের আস্তরণ গ্রাস করে ফেলল তাকে। কেমন যেন ঘোর লেগে গেল ভাস্করের। ভেঙে পড়া দরজার পাল্লার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। না, কেউ না, কিছু একটা ছায়া শরীর। অবয়বটা খুব চেনা তার। কোথায় যেন খুব সম্প্রতি দেখেছে এই চেহারাটা। ওর দেহ যেন স্বচ্ছ পাতলা ওড়না দিয়ে তৈরি। এপার ওপার স্পষ্ট দেখা যাচ্ছে। হাত নেড়ে অবয়বটা তাকে ভেতরে ডাকছে। সে ভেতরে যাওয়ার জন্য ব্যগ্র হয়ে উঠল। কুকুরের কান্নাটা আরও স্পষ্ট হয়ে উঠছে তার কানে। কিন্তু তাড়াতাড়ি পা চালাতে গেলে পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে আগাছা, হড়কে যাচ্ছে পা। তবু প্রাণপণ চেষ্টা করছে ভাস্কর। কি যেন একটা জানার আছে তার, কিছু শোনার আছে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা সে জানে না, কিন্তু জানাটা খুব জরুরি। ছায়া শরীরটা চোখ মুখ কিছুই স্পষ্ট নয়।
তবু বড় চেনা। ভাস্করের এগোতে দেরি দেখে দু হাত বাড়িয়ে মুখবিবর খুলে কি যেন বলতে চাইছে সে। চোখহীন, নাকহীন, চুলহীন ডিমের মতো মুখমণ্ডলে কেবল একটা কালো হাঁ। একটা সুতীক্ষ্ণ চিৎকার ভেসে আসতে শুরু করলো সেই ব্ল্যাক হোলের মতো হাঁ থেকে। কানের পর্দা ফেটে যাচ্ছে ভাস্কর। দু হাতে কান বন্ধ করার চেষ্টা করলো সে, কিছুতেই কিছু হচ্ছে না। ছায়ামূর্তির মুখবিবর ক্রমশ বড় থেকে আরো বড় হচ্ছে। সারা মুখ জুড়ে শুধুই মুখের গহ্বর। আর সহ্য করতে পারছে না ভাস্কর। এবার কি জ্ঞান হারাবে? টলে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটা চেনা স্বর কানে এলো পেছন থেকে। এখানে কি করছো মিলুদা? বাড়িতে চলো। শর্মী। সঙ্গে সঙ্গে সব স্তব্ধ হয়ে গেল। কুকুরের তীব্র চিৎকার, সেই তীক্ষ্ণ বাঁশির মতো শব্দ যা এতক্ষণ ভাস্করের চেতনাকে লুপ্ত করে আনছিল, কিচ্ছু না, কিচ্ছু না। নিস্তব্ধ বাগানে সন্ধ্যা নেমে আসায় প্রকট হয়ে উঠেছে ঝিঁঝির ডাক। এছাড়া বিশ্ব চরাচরের আর কোনো শব্দ এই পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। এখানে কি করছো মিলুদা? দ্বিতীয়বারের প্রশ্নে শর্মীর গলায় স্পষ্ট বিরক্তি। ভাস্করের অনাহুত অতিথির মতো এখানে চলে আসা তার পছন্দ হয়নি। শর্মী আগে কখনো এভাবে কথা বলেনি ভাস্করের সঙ্গে। মনে মনে আহত হলেও মুখে কিছু বলল না ভাস্কর। অনেকগুলো বছর চলে গেছে মাঝে, সব কিছুই অনেক পাল্টে গেছে, আর শর্মী তো প্রায় পুরোটাই। সেদিন রাত্রে ডিনারের পর শর্মী ভাস্করকে নিজের ঘরে অপেক্ষা করতে বলল। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, বাবা যখন ডাকবেন আমি তোমাকে তার ঘরে নিয়ে যাব। ছোটকার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভাস্কর দেখল তার ঘরের দরজা ভেজানো। ভেতর থেকে কোনো আলো আসছে না। তার মানে কি ছোটকা এখনো ঘুমাচ্ছেন? ভারী অস্বস্তি হলো তার। এ বাড়িতে আসার পর থেকে একের পর এক অস্বস্তি ঘিরে ধরছে তাকে। আগের মতো আনন্দ আর খুঁজে পাচ্ছে না এই বাড়িতে সে। এখানে আসার পর বেশ কিছু ঘন্টা কেটে গেছে, এখনো ছোটকার সঙ্গে কথা হওয়া তো দূর, মুখোমুখি দেখা পর্যন্ত হয়নি। একজন মানুষ, হোক না সে যতই অসুস্থ, তার টিকে থাকার প্রমাণস্বরূপ সামান্য হাঁচি, কাশি বা নিঃশ্বাস নেওয়ার শব্দও তো পাওয়া উচিত। পাশের ঘরেই রয়েছে সে, অথচ ছোটকার নড়াচড়ার শব্দটুকুও তার কানে আসেনি। কেমন যেন ভালো লাগছে না তার। এক মুহূর্তও আর এই বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। শর্মীকে নতুন করে ফিরে পেয়েও না। শর্মীকে আগের শর্মী বলে মেনে নিতে কষ্ট হচ্ছে তার। কাল সকালে সে ফিরে যাবে, মনে মনে স্থির করে ফেলে ভাস্কর। চিন্তার রেশ কেটে গেল দরজা খোলার শব্দে। তার ঘরের দরজা ঠেলে ঢুকছে শর্মী। হাত নেড়ে ভাস্করকে ডাকছে তাকে অনুসরণ করার জন্য। অপার কৌতূহলে তার পেছনে পেছনে হেঁটে বেরিয়ে গেল ভাস্কর। ঘড়িতে তখন রাত প্রায় 11:45। পাশের ঘরের ভেজানো দরজা এখনো আগের মতোই ভেজানো। ভেতরে আলোর লেশমাত্র দেখা যাচ্ছে না। শর্মীর হাতের আলতো চাপে খুলে গেল পাল্লা দুটো। আগের দিনের মতোই উৎকট একটা গন্ধ ঝাপটা মারল নাকে। ঘরে ঢুকে একটা নাইট ল্যাম্প চালিয়ে দিল শর্মী। বাবা এখন আর জোরালো আলো সহ্য করতে পারেন না, তাই এই ঘরে বড় আলো রাখিনি। জানলাগুলোও সারাদিন বন্ধই রাখি। আশা করি তোমার খুব একটা অসুবিধা হবে না। শর্মীর কথাগুলো কানে এলেও ভাস্করের চোখ ছিল বিছানার দিকে। মশারিটা টাঙানো এখনো, কিন্তু তার নিচের অংশটা গুটিয়ে ওপরের দিকে তুলে রাখা, তাই বিছানাটা স্পষ্ট চোখে পড়ছে। ছোটকা শুয়ে আছেন, কিন্তু তার চোখ দুটো বড় বড় করে খোলা। স্থির দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন সিলিংয়ের দিকে। তার দৃষ্টি লক্ষ্য করে একবার সিলিংয়ের দিকে তাকালো ভাস্কর। শূন্য সিলিংয়ে একটা কালি ঝুলি মার্কা ফ্যান থমকে আছে কেবল। অমন করে কি দেখছেন ছোটকা? এক সেকেন্ডের জন্য তার বিস্ফারিত চোখে পলক পড়ছে না। একটু এগিয়ে গেল ভাস্কর। এগোতেই আগের ওষুধ বিশুদের গন্ধ ছাপিয়ে নাকে এলো একটা পচা গন্ধ। গন্ধটা কি ছোটকার গা থেকে আসছে?
অনেক সময় বহুদিনের শুয়ে থাকা রোগীর শরীরে শয্যাগত ক্ষত সৃষ্টি হলে এমন পচা গন্ধ বেরোনো অস্বাভাবিক নয়, হতে পারে তেমনই কোনো ব্যাপার। পেছনে একটা আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো ভাস্কর। শর্মী দরজা ভেতর থেকে বন্ধ করে ছিটকিনি তুলে দিয়েছে, কিন্তু তার কোনো কারণ বুঝতে পারল না ভাস্কর। এ বাড়িতে তারা ছাড়া তো আর কেউ নেই, তাহলে কার আসার পথ বন্ধ করতে দরজা বন্ধ করলো শর্মী? মুখে এ নিয়ে কিছুই বলল না সে। ছোটকার একটু কাছে ঝুঁকে পড়ে সে ডাকলো, ছোটকা, ও ছোটকা, শরীর কেমন আছে তোমার এখন? আমি মিলু, একটু উঠে বসবে? ধরবো? ছোটকা, ও ছোটকা, শুনতে পাচ্ছ? ছোটকার শরীরে বিন্দুমাত্র কম্পন চোখে পড়ল না ভাস্করের। মৃতদেহের মতো অবিচলিত শৈত্যে বিছানায় হাত পা ছড়িয়ে পড়ে আছে দেহটা। ঘরের ভেতরের দিকের অন্ধকার কোণ থেকে ভেসে এলো একটা খসখস শব্দ। তেমন আমল দিল না ভাস্কর, টিকটিকি বা ইঁদুর হবে হয়তো। শর্মী খাটের বাজু ধরে দাঁড়িয়েছিল ঠায়। এবার বলল, তোমার মনে আছে মিলুদা, বাবা প্রায় গীতার একটা শ্লোক আওড়াতেন, वाशंसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीरानि विहाय जीर्णन्ननानि संयाति नवानि देहि। ভাস্কর সোজা হয়ে দাঁড়ায়। ছোটকা গীতা পড়তেন বরাবর, প্রায় গীতার শ্লোক আওড়াতেন। তার মধ্যে এই শ্লোকটা ছিল তার বিশেষ পছন্দ। ছোটকার মুখে শুনে শুনে এই শ্লোকের অর্থটাও ভাস্করের মুখস্থ। মনে নেই আবার? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহি অর্থাৎ আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কি তাই তো? ঘরের কোণে আবার খসখস শব্দ। শর্মী সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। তোমার তো সবই মনে আছে মিলুদা, শরীর তো নিমিত্ত মাত্র। মানুষ মানে তার মন, তার আত্মা, তার হৃদয়। ধরো শরীরটা রইল, কিন্তু সে শরীরে মনটা রইল না। তুমি সেই চোখে চোখ রেখে মানুষটাকে চিনতে পারবে মিলুদা? তার হাত ধরে ফিরে পাবে চেনা স্পর্শ? ভাস্কর কেমন ধন্দে পড়ে গেল। কি বলতে চায় শর্মী? ওর চোখ অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না। চোখ দেখা না গেলে সে মানুষের কথাও স্পষ্ট হতে চায় না ভাস্করের কাছে। মন্দিরের সামনে চটি খুলে কখনো ভেতরে ঢুকেছ মিলুদা? তারপর বেরিয়ে এসে আবিষ্কার করেছো তোমার নতুন চটি নিয়ে তার বদলে কেউ একটা একই রকম দেখতে পুরনো চটি রেখে গেছে। মনে করে দেখো, একটা নতুন একটা পুরনো হওয়া সত্ত্বেও একই রকম দেখতে হওয়ায় তুমি দেখে বোঝোইনি যে ওটা তোমার চটি নয়, বরং ওতে পা গলিয়ে তবে টের পেয়েছিলে চটিটা তোমার নয়। ভেবে দেখো মিলুদা, এটাই তো আমাদের জীবন। আমরা আমাদের চেনা মানুষদের, কাছের মানুষদের চিনি তাদের হাব ভাব দেখে, দৃষ্টি দেখে, স্পর্শ অনুভব করে। তাদের শরীরটা পাল্টে গেলে চিনতে পারবে না মিলুদা। তাহলে কি তোমার ভালোবাসা, আর কি বা তোমার অনুভব? ভাস্করের মন শর্মীর কথার দিকে ছিল না। আস্তে আস্তে তার চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠছিল। শর্মীর পেছনের দেওয়ালে একটা ছায়া লম্বা হতে হতে সিলিং ছুঁয়েছে। ছায়াটার মাথার কাছে দুটো জলজলে চোখ, ঠিক যেন শর্মীর মাথার উপর থেকে সজাগ দৃষ্টি রেখে চলেছে। শর্মী, শর্মী, ওটা কি? ওটা কি শর্মী? তো তুমি তুমি সরে যাও, তুমি সরে দাঁড়ো, তাড়াতাড়ি সরো সরো। সরাসরি ভাস্করের চোখের দিকে তাকালো শর্মী। তারপর একটু এগিয়ে এলো ভাস্করের দিকে। চিনতে পারছো না মিলুদা? ভালো করে দেখো, পারছো না চিনতে? বাবা তো তোমার আদরের ছোটকা মিলুদা। বিছানার উপর যেটা দেখছো ওটা তো বাবার ছেড়ে রাখা জীর্ণ বস্ত্রটুকু, আর ওই যাকে দেখছো দেওয়ালে সেই তো তোমার ছোটকা।
ওকেই রোজ খাওয়াতে আসি আমি। সে অপেক্ষা করছে একটা নতুন বস্ত্রের জন্য। তুমি কি হবে বাবার সেই নতুন বস্ত্র? ওই দেখো মিলুদা, বাবার অবস্থা। প্লিজ মিলুদা, তোমার দেহটা দাও। বাবাকে তো তুমি ভালোবাসো, সেই জন্য বাবার আদেশে তোমাকেই সবার প্রথম খবর দিয়েছিলাম মিলুদা। কি কি সব বলছে শর্মী? এও হয়? গলা কেঁপে গেল ভাস্করের। কি সব বলছো এগুলো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এ আবার হয়? কেন হয় না মিলুদা? চোখের সামনে দেখো বিশ্বাস হচ্ছে না তোমার? আমি কি আর সে আমার আগের শরীরে আছি, নাকি লুসি আছে? আমাদের ছোটবেলায় সেই লুসিকে তুমি দেখেও চিনলে না, অথচ লুসি কিন্তু তোমাকে একেবারেই চিনেছিল। ওর আনন্দের ডাক তুমি বুঝতে পারোনি মিলুদা, ঠিক যেমন আমাকে দেখেও চিনতে পারোনি। তুমি কেন এমন বলো তো? ভাস্করের সবকিছু কেমন যেন ভুল হয়ে যাচ্ছে। না, এই পাগলের প্রলাপ সে আর শুনবে না। ছোটকা যদি সত্যি মৃত হয় তবে তার দেহের সৎকার করা প্রয়োজন। দেখো শর্মী, তুমি যা বলছো তা সম্ভব নয়। হ্যাঁ, মানুষের চেহারা সময়ের সঙ্গে বদলায়। হ্যাঁ, তোমার ক্ষেত্রে বদলটা আমূল। তবু তোমার সঙ্গে কথা বলার পর আমি নিশ্চিত হয়েছি যে এটা তুমি ছাড়া আর কেউ নও। লুসির ব্যাপারটা আমি যা ভেবেছি সেটাই। ও একটা আলাদা কুকুর। নাম এক রাখলেই প্রাণীটা এক বলে আমি কখনো মেনে নেব না। আর ছোটকার জন্য আমি ডাক্তার ডাকছি। তিনি যদি পরীক্ষা করে বলেন যে ছোটকা মৃত, তবে আমি তার সৎকারের ব্যবস্থা করব। এসব ভ্রম থেকে বেরিয়ে এসো শর্মী। প্রয়োজনে আমি সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করাবো। সব ঠিক হয়ে যাবে শর্মী, আমি আছি তো। শর্মী মন দিয়ে শান্তভাবে ভাস্করের কথা শুনছিল। এবার আঙুল তুলে দেওয়ালের দিকে ইশারা করে বলল, আর ওটা? ভাস্করের অবিশ্বাসী চোখের সামনে সেই ছায়াটা এবার দেওয়াল বেয়ে হামাগুড়ি দিয়ে উঠতে শুরু করেছে। অসম্ভব সাবলীলতার সঙ্গে একটা টিকটিকির মতোই 4 হাত পায়ের সাহায্যে ঘুরে বেড়াচ্ছে দেওয়াল জুড়ে। সেখান থেকে ছাদ আবার দেওয়াল বেয়ে নেমে আসছে ভাস্করের পেছনে। গায়ে কাঁটা দিয়ে উঠল ভাস্করের। শর্মীর ঠান্ডা গলা ভেসে আসছে কানে। মা চলে যাওয়ার পর বাবা খুব একা হয়ে গিয়েছিল মিলুদা। তোমরা আসতে, হুল্লোড় করতে, চলে যেতে। বাবার একাকিত্ব, তার মন খারাপের খবর রেখেছি শুধুই আমি। বাবা সবসময় গীতা পড়তো, বারবার ওই শ্লোকটা আওড়াতো। এই সময় থেকে বারবার ঘর ছেড়ে বেশ কিছুদিনের জন্য বেরিয়ে যেত বাবা। কোথায় যেত জানি না। একদিন ফিরে এলো উদ্ভ্রান্তের মতো। রাতের পর রাত জাগতো তারপর থেকে। একদিন আমাকে বলল, শর্মী, আমি মৃত্যুকে জয় করার পদ্ধতি শিখেছি, তোকেও শিখিয়ে দেব। তোর মায়ের মতো তুই, আমি আর লুসি কখনো হারিয়ে যাব না। আমরা চিরকাল একসঙ্গে থাকব। আমি ঠিক বুঝিনি মিলুদা, জানো, ঠিক তোমারই মতো। তারপর আস্তে আস্তে জানতে পারলাম বাবার সঙ্গে দেখা হয়েছিল কোনো অঘরী সন্ন্যাসীর। মৃত জাগানো শুধু নয়, তিনি মৃতের আত্মাকে অন্য দেহে প্রবেশ করানোর মন্ত্র জানতেন। বাবা কিভাবে জানি না তার কাছ থেকে সেই বিদ্যা শিখেছিল। বাবা প্রথম সেই বিদ্যা প্রয়োগ করে আমার উপর। ভাস্করের দৃষ্টি মাঝে মাঝেই দেওয়ালে ঘোরাফেরা করছে। ছায়াটা দেওয়ালে ঝুলে রয়েছে। জল জলে চোখ দুটো শর্মীর দিকেই নিবদ্ধ, যেন মন দিয়ে শুনে মিলিয়ে নিতে চাইছে। তোমার উপর? কি করে? তোমরা শুনেছিলে আমি নিরুদ্দেশ হয়ে গেছি। ততদিনে আমাদের বাড়িতে আত্মীয়দের আসা যাওয়া কমতে কমতে একেবারেই বন্ধ হয়ে গেছে। তুমিও আর সেভাবে সম্পর্ক রাখোনি মিলুদা। অবশ্য রাখারও দরকার ছিল না। আমাদের সম্পর্ক কোনোদিনই পূর্ণতা পেত না। লোকের চোখে তো আমরা ভাই বোন, কিন্তু আমার মানসিক অবস্থা এই সময় খুব খারাপ হয়ে পড়েছিল। বাবা থাকতো বাবার জগতে, আমি লুসিকে নিয়ে। কিন্তু একদিন আর পারলাম না। বাবা বাড়িতে ছিল না।
এই ঘরের ফ্যান থেকে ঝুলে পড়লাম গলায় দড়ি দিয়ে। সে কি যন্ত্রণা মিলুদা, সে কি অমানসিক কষ্ট। প্রাণপণে চাইছি হাত দিয়ে গলা থেকে দড়ির ফাঁস আলগা করতে, অথচ হাত 1 ইঞ্চি তুলতে পারছি না। জিভ বেরিয়ে আসছে, চোখ ঠিকরে বেরিয়ে পড়ছে। একসময় সব যন্ত্রণার অবসান। বাবা এসে আমার দেহ নামিয়েছিল। তারপর কিছুদিন শুধু ঘুরে বেরিয়েছি এখানে ওখানে, ঠিক যেমন এখন বাবাকে দেখছো। হঠাৎ একটা অমোঘ আকর্ষণে ছুটে গেলাম বাগানের দিকে। বাবা সেখানে মালির ঘরে বসেছিল, মেঝেতে। সামনে একটা মেয়ের দেহ রাখা। জানি না কোন সে টানে ঢুকে পড়তে হলো সেই শরীরে। সেই থেকে আমি এই শরীরেই আছি। এর কয়েক বছর পর লুসি। বিদেশি জাত কুকুর পাওয়া খুব কঠিন, তাই রাস্তার নেড়ি কুকুরই সই। যাকে ভালোবাসি তার খোলসটা কেমন তা দিয়ে কি এসে যায়, ভেতরের সত্তাটাই আসল। আর এখন বাবা। মিলুদা, তুমি কি চাও না বাবা তোমার মধ্যে বেঁচে থাক? তোমাদের জন্য তো বাবা কম করেনি। ধরে নাও না, এটা তোমার প্রতিদান। ভাস্কর চিৎকার করে থামতে বলল শর্মিকে। চুপ করো প্লিজ, চুপ করো প্লিজ। আমার আমার আরো কিছু জানার আছে। তোমার কথা যদি আমি সত্যি বলে ধরেও নি, তাহলে তাহলে আমাকে বলো, তুমি যার শরীরে আছো আর লুসি যে কুকুরটার শরীরে আছে, তারাও কি মৃত ছিল নাকি? না মিলুদা, এর জন্য তাজা শরীর চাই। মৃত্যুর পর তার আত্মা শরীর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য আত্মাকে সেই শরীরে প্রবেশ করাতে হয়। তার মানে তোমরা দুটো খুন করেছো? তোমাদের মনে হয় এরপরে তোমরা কোনো শাস্তি পাবে না? নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবে তোমরা? ছি 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 ছি, আমার এখানে আসাটাই ঠিক হয়নি। আমি যদি জানতাম যে... সে তুমি ঠিকই বলেছ মিলুদা, তোমার এখানে আসাটাই ঠিক হয়নি। কিন্তু তোমার না এসো তো উপায় ছিল না, কারণ যার শরীরে আত্মাকে প্রবেশ করানোর কথা ভাবা হয় তাকে লক্ষ্য করে অনেক আগে থেকেই কিছু উপচার শুরু করে দিতে হয়। এক সময় সে চুম্বকের মতো আকৃষ্ট হয়ে চলে আসে। সত্যি কথা বলো তো মিলুদা, গত কয়েক সপ্তাহ ধরে তুমি ঘুমোতে পেরেছো রাতে? আমরা ঘুমোই না, আমিও না, লুসিও না। বাবার আত্মা তোমার শরীরে প্রবেশ করার পর থেকে বাবাও ঘুমোবে না। যতদিন এই উপচার চলে ততদিন পুরনো শরীর সংরক্ষণ করতে হয়। নতুন শরীর পেয়ে গেলে তারপর পুরনোকে বিসর্জন দিতে হবে। আর শাস্তি তাও আছে। কোনোদিন এ বাড়ির চৌহদ্দির বাইরে যেতে পারবো না। ঘুম নেই, মুক্তি নেই। ভাস্কর গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। আমার এসব শুনে কোনো লাভ নেই। জানি না তোমার কথা সত্যি কিনা, জানি না দেওয়ালে যাকে দেখছি সে সত্যি ছোটকার আত্মা কিনা, কিন্তু আমি এটুকু জানি আমাকে ফিরতে হবে। আমি আর এক মুহূর্ত এখানে নষ্ট করতে পারবো না। ঝড়ের গতিতে পেছন ফিরে দরজা খোলার চেষ্টা করতে গিয়ে থমকে দাঁড়ায় সে। শর্মি তখন শুধু ছিটকিনি লাগায়নি, তার অগোচরে বেশ একটা বড় তালাও ঝুলিয়ে দিয়েছে। এতক্ষণে বুঝতে পারে ভাস্কর, দরজা বন্ধ করার কারণ অন্য কাউকে ভেতরে আসতে বাধা দেওয়া নয়, তাকে বাইরে যাওয়া থেকে বিরত করা। আর তোমার কোথাও যাওয়া হবে না মিলুদা। তোমার শরীর এবার বাবার কাজে লাগবে, আর তোমার আত্মা বন্দি থাকবে ওই মালির ঘরে, ঠিক যেমন আমার আর লুসির মালিকের আত্মা আছে। এটুকু তো তুমি করতেই পারো বাবার জন্য, তাই না মিলুদা? শর্মি পায়ে পায়ে এগিয়ে আসছে ভাস্করের দিকে, সঙ্গে ওই কালো ছায়াটাও। দেওয়াল বেয়ে সরীসৃপের মতো বুকে ভর করে নেমে আসছে সে। শর্মি দরজার পাশ থেকে তুলে নিল লম্বা করে দাঁড় করানো কাঠের খিলটা। তারপর ভাস্কর কিছু বুঝে ওঠার আগেই ভারী খিলটা সজোরে নেমে এলো ভাস্করের মাথা লক্ষ্য করে।
তাহলে কেমন লাগলো আজকের গল্পটা জানান নিচের কমেন্ট বক্সে। আর লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। আজকে গল্প পাঠে ছিলাম আমি রণদীপ, অন্যান্য চরিত্রে ছিল অনুভব এবং তৃষা, শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে অনুভব, পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন, ভয়ে থাকবেন।